টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ টিউটোপিয়া লার্নিং অ্যাপ। আমি সুমিত স্যার তোমাদের সঙ্গে রয়েছি ইংলিশের ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসে আমরা ঠিক কি করতে চলেছি, আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টারটা অর্থাৎ দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই চ্যাপ্টারটা থেকে যত রকমের কোয়েশ্চেন্স হয়, সেটা এমসিকিউ হোক বা এসএকিউ হোক, এবং সেই সাথে তোমাদের টেক্সচুয়াল গ্রামার এবং টেক্সটে যত রকম কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের এক্সারসাইজে দেওয়া আছে, সেগুলো সমস্ত নিয়ে আমি আলোচনা করব। এবং সেই সাথে থাকবে কিছু এক্সট্রা কোয়েশ্চেন আনসার, যেগুলো আমি মনে করেছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি ধরে নিচ্ছি যে এটা তোমরা বাড়িতে অথবা স্কুলে বা প্রাইভেট টিউটরের কাছে অলরেডি পড়ে এসেছো, ঠিক আছে? আর যদি তোমাদের চ্যাপ্টারটা না পড়া হয়ে গিয়ে থাকে এখনও, তাহলে টিউটোপিয়া অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো। সেখানে দেখবে ছোট ছোট ভিডিওগ্রাফিক্সের মাধ্যমে সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালিসিস করে দেওয়া আছে। সেই ভিডিওগুলো একবার দেখে নিলে এই চ্যাপ্টারটা বুঝতে তোমার আর কোনো প্রবলেমই থাকবে না। তাহলে আগে চ্যাপ্টারটা পড়ো, দেখো, তারপরে কিন্তু এই ক্লাসটা করতে আসো, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর এত রকম কোয়েশ্চেন আনসার এই চ্যাপ্টারটা থেকে করানোর পর বুঝতেই পারছো যে এর বাইরে থেকে না তোমাদের আর কিছু পড়তে হবে, না এর বাইরে থেকে তোমাদের পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে। তাহলে কি বুঝলে যে মানে বইয়ের এখন আর নেই কোনো মানে, সহায়িকার কোনো সহায়তারই তোমার দরকার নেই। টিউটোপিয়ার ইউটিউবের এই ভিডিওগুলো তোমার পরীক্ষায় সাফল্যের একমাত্র চাবিকাঠি। আরেকটা জিনিস আমি যেটা করেছি তোমাদের সুবিধের জন্য, দেখবে ভিডিওটার নিচে একটা টাইম স্ট্যাম্প অ্যাড করে দিয়েছি। টাইম স্ট্যাম্পটা কি? টাইম স্ট্যাম্প আর কিছুই না, একটা ভার্চুয়াল সূচিপত্র। পরীক্ষার সময় তোমাদের যে অ্যাক্টিভিটি, যে এক্সারসাইজটা দরকার হোক, 1, 2, 3 বা গ্রামারি নিউজের যে জায়গাগুলো, সেগুলো তোমরা জাস্ট একটা ক্লিক করে দেখে নিতে পারবে পুরো ভিডিওটা না দেখে। তবে প্রথমে কিন্তু পুরো ভিডিওটা সবাই দেখো। তাহলে চলো, উইদাউট মাচ ডিলে লেটস স্টার্ট টুডেস ক্লাস। তো আমাদের ফার্স্টে যেটা রয়েছে তোমাদের বইতে দেখো, এক্সারসাইজ 1-এ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে বুঝতেই পারছো যে এটা এমসিকিউ শুরু হতে চলেছে। তো এমসিকিউর ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের জন্য রয়েছে, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। ঠিক টেক্সট থেকে যে বোকাল ট্রিটা গল্পে আমাদের মেনশন ছিল একেবারে ফার্স্ট সেকশনে, মানে ফার্স্টের দিকে, বোকাল ট্রি দেয়ার লিভড। কারা বাস করতো বোকাল ট্রিতে? ক্রোজ মানে কাক, মাঙ্কিজ, টাইগার্স নাকি স্প্যারোস? হনুমান বাস করতো, বাঘ বাস করতো নাকি চড়াই বাস করতো? আমরা সবাই জানি যে রাইট আনসারটা কি হয়ে যাবে? রাইট আনসারটা হয়ে যাবে মাঙ্কিজ, ঠিক আছে? ইন আ বোকাল ট্রি দেয়ার লিভড মাঙ্কিজ। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে? অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ হিজ। মানে সেই যে মেলাতে গেছিল, তো ওই মেলা থেকে ফেরার সময় ভোলা গ্র্যান্ডপা কার হাতটা শক্ত করে ধরেছিল? তাহলে কি আছে দেখি অপশনটা? সন, অপশন এ সন, অপশন বি কাজিন, অপশন সি গ্র্যান্ডসন, আর অপশন ডি নেফিউ। কাজিন মানে আমরা জানি যে খুড়তুতো, জ্যাঠতুতো, মামাতো, মাস্তুতো, এই সমস্ত ভাই বা বোনকে এক কথাতে আমরা কাজিন বলে থাকি। আর সন মানে জানি ছেলে, গ্র্যান্ডসন মানে হচ্ছে নাতি, ঠিক আছে? আর গ্র্যান্ড ডটার মানে আমরা জানি নাতনি, আর নেফিউ মানে হচ্ছে ভাইপো, ঠিক আছে? তাহলে কি হবে আনসারটা? আমরা সবাই জানি টেক্সটেই রয়েছে যে কার হাত ধরেছিল, না গ্র্যান্ডসন, ঠিক আছে? তাহলে আমাদের কারেক্ট অপশনটা হয়ে যাবে গ্র্যান্ডসন। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনে বলছে, আ গ্যাং অফ পাইরেটস ওয়্যার বারিং আ। পাইরেটস কথাটার মানে কি? পাইরেটস কথাটার মানে হচ্ছে জলদস্যু, ঠিক আছে? পাইরেটস কথাটার মানে হচ্ছে জলদস্যু। তোমরা যারা একটু সিনেমা টিনেমা দেখার অভ্যেস আছে, একটু হলিউডের সিনেমা দেখার অভ্যেস আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, তাই না? দেখেছো তো? দেখা হয়ে থাকলে কমেন্টে জানাও কেমন লাগলো তোমাদের সিনেমাটা। চলো, আ গ্যাং অফ পাইরেটস ওয়্যার বারিং আ, অপশন এ লার্জ বক্স, অপশন বি স্মল বক্স, অপশন সি লার্জ ব্যাগ, আর অপশন ডি স্মল ব্যাগ।
ঠিক আছে, তাহলে কি হবে? আমরা সবাই জানি যে ভোলা গ্র্যান্ডপা হঠাৎ একদিন গল্পেই ছিল যে দৌড়তে দৌড়তে এসে কি বলছে ন্যারেটারের বাবা এবং তার বন্ধুদের, যে সে দেখেছে যে একদল জলদস্যু, একদল পাইরেটস, তারা কি করছে স্যান্ড ডিউন্সের তলায়, মানে বালিয়ারির যে বালি তার তলাতে, মানে বালির যে স্তূপ, সেই স্তূপের তলাতে একটা লার্জ বক্স কি করছে পুঁতে রাখছে, তাই তো? তার মানে কারেক্ট অপশনটা কি হয়ে যাবে? অপশন এ, লার্জ বক্স। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা মুভ অন করি। নেক্সট কোয়েশ্চেন বলছে ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিল? ইয়ারলি মার্কেট, মানে বাৎসরিক কেনাকাটার মার্কেট। অপশন বি, মান্থলি মার্কেট, মানে মাসকাবারি কেনাকাটার মার্কেট। ডেইলি মার্কেট, মানে দৈনিক যে আমরা জিনিসপত্র কিনি সেই মার্কেট থেকে, নাকি উইকলি মার্কেট থেকে? তাহলে কি হয়ে যাবে আমাদের আনসারটা? আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে উইকলি মার্কেট। ঠিক আছে, কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, উইকলি মার্কেট। কারণ এটা মনে আছে সেই লাস্ট পার্ট অফ দ্য স্টোরিতে কি বলছে, যে সেই যখন ভোলা, মানে সুন্দরবনের কথা যখন বলছে, ভোলা গ্র্যান্ডপা একবার সুন্দরবনে ছিল এবং সেই সময় সুন্দরবনে একদিন সে সন্ধ্যের পর উইকলি মার্কেট থেকে ফিরছিল, তারপর সেই বাঘের মজার ইনসিডেন্টটা হয়েছিল, গল্পটা তোমরা পড়েছো। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ, এই জায়গাটা কিন্তু তোমাদের ভীষণ কনফিউজিং, কারণ দু রকম প্রশ্ন এখান থেকে হয়। কি হয়? একটা দেয় হচ্ছে ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিল, ওয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড হোয়াট ওয়াজ হিজ এজ, এটা একটা দেয়। আর একটা দেয় যে ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের এজ কত যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা জানি যে ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিল তখন ভোলা গ্র্যান্ডপার বয়স হচ্ছে কত আমাদের, ভোলা গ্র্যান্ডপার বয়সটা কত আছে আমাদের? 95, অপশন বি, তাই তো? মানে আমাদের এটা একদম লাস্ট লাইনে লেখাই আছে গল্পে যে ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিল তখন তার বয়স হচ্ছে 95। এইটা কিন্তু সবাই মনে রাখবে, কেউ কিন্তু ভুলবে না। নেক্সট হচ্ছে আমরা এবার, এটা আমাদের এক্সারসাইজটা শেষ হলো। এইবার টেস্ট ইয়োর সেলফ সেকশনে আমি তোমাদের জন্য কিছু এক্সট্রা এমসিকিউজ, যেগুলো কিন্তু আমাদের হয়তো এক্সারসাইজে নেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, গল্প থেকে আমি নিয়ে এসেছি। এবার কথা হচ্ছে যে এই যে এক্সট্রা এমসিকিউজগুলো আমি তোমাদের নিয়ে এসেছি, সেগুলো যে শুধুমাত্র এমসিকিউ হিসেবেই আসতে পারে এমন কিন্তু কোনো কথা নেই, এটা কিন্তু আমি তোমাদের বলছি। তোমাদের সেখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন, বা যেটা তোমাদের আসে না ওই 15 ওয়ার্ডসের আনসার, এরকম কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে এই যে দেখো লেখা আছে ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ, এটা এমসিকিউতে, এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনেও আসতে পারে। আমি কিন্তু বারবার বলছি, আমি এমন নয় যে যেই কোয়েশ্চেন যেই ফরম্যাটে দিচ্ছি সেগুলো সেভাবেই আসবে, এটা কিন্তু বলছি না, বাট যে পয়েন্টসগুলো থেকে আমি কোয়েশ্চেন নিয়েছি, যেই টপিকগুলো থেকে, এই টপিকগুলোর বাইরে কিন্তু একটাও কোয়েশ্চেন হবে না। এই টপিকগুলো ইম্পর্টেন্ট, ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, সেটা কিন্তু সবাই মাথায় রাখবে ভালো করে। দেখো, ইন দ্য ভিলেজ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য, যে গ্রামটাতে ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ থাকতেন সেই গ্রামটা কোথায় ছিল, তার লোকেশনটা কোথায় ছিল, জিওগ্রাফিক্যাল পজিশন? ইস্টার্ন পার্ট অফ দ্য ভিলেজ, অপশন এ। অপশন বি, মানে ইস্টার্ন পার্ট মানে হচ্ছে পূর্ব দিকের পার্ট, আমরা জানি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। অপশন বি, নর্দার্ন পার্ট অফ দ্য ভিলেজ। অপশন সি, ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ভিলেজ। অপশন ডি, সাউদার্ন পার্ট অফ দ্য ভিলেজ। তাহলে কোন পার্টে? আমরা একদম গল্পটা যারা খুব ভালো করে পড়েছো তারা জানো যে গল্পের একদম মানে ফার্স্ট লাইনেই রয়েছে যে কোথায় না, ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ভিলেজ। তাহলে কারেক্ট অপশন কি হয়ে যাবে? কারেক্ট অপশন হয়ে যাবে ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ভিলেজ। ঠিক আছে, তো এগুলো এরকম টাইপেরই কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট, দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন, এই জায়গাটা একটু বোঝো। স্টোরি টেলার বলতে কাকে বলা হয়েছে? এখন তোমরা তো বলতে পারো যে স্যার স্টোরি টেলারটা আবার কি? স্টোরি টেলার তো এরকম বইতে কোনো ক্যারেক্টার নেই গল্পটার মধ্যে, কিন্তু না, স্টোরি টেলার মানে হচ্ছে গল্পের কথক। ঠিক আছে, স্টোরি টেলার মানে হচ্ছে গল্পের কথক, বা যাকে ইংলিশে আরেকটা ভাষায় বলা হয়, যাকে ইংলিশে আরেকটা ভাষায় বলা হয় ন্যারেটর, বা যে গল্পটাকে বর্ণনা করছে, অর্থাৎ যে কিনা নান আদার দ্যান দ্য রাইটার হিমসেলফ। ঠিক আছে, তার মানে দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন, মানে যে গল্পটা বলছে সে কিসের উপর চড়ছিল? আ হর্স, একটা ঘোড়ার উপরে, আর ডাঙ্কি, একটা গাধার উপরে, আ মোটরসাইকেল মানে একটা বাইকে চড়ে, নাকি আ ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স?
কি হবে? আমরা জানি অপশনটা হয়ে যাবে ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, তাই তো? যে এটা থেকেই তিনি বলছেন যে যখন ওই ভোলা গ্র্যান্ডপার নাতি হারিয়ে গেল সেই সময় তারা যখন ভিলেজ ফেস্টিভ্যাল থেকে ফিরছিল তখন স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। ঠিক আছে, নেক্সট। অল অফ আ সাডেন ভোলা গ্র্যান্ডপা লেট আউট। অল অফ আ সাডেন মানে, অল অফ আ সাডেন মানে হচ্ছে সাডেনলি বা হঠাৎ। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট মানে বের করা। কি বের করলো মানে কি করলো, মানে কি বের করলো গলা থেকে? একটা ক্রাই, একটা কান্না। আ হেলদি লাফ, একটা খুব ভালো স্বাস্থ্যকর হাসি, নাকি আ লাউড ওয়েল, নাকি আ শাউট, শাউট মানে চিৎকার করা, চেঁচানো। আর লাউড ওয়েল, ওয়েল কথাটার মানে কি? ওয়েল কথাটার মানে হচ্ছে বিলাপ। ঠিক আছে, বাংলায় যাকে বলে বিলাপ, বাংলায় বলে না, তোমরা বাংলাতে নিশ্চয়ই পড়েছো লিটারেচারে যে বিলাপ করছে, বিলাপরত, ক্রন্দনরত, এরকম পড়েছো না? তো সেই বিলাপ। এইবার একটা জিনিস দেখো, ক্রাই, ক্রাই মানেও আমরা ক্রাই কথাটা অনেক সময় কান্নার সেন্সে ইউজ করি, আবার ওয়েল কথাটার মানেও কিন্তু বিলাপ বা কান্না। এবার ক্রাই আর ওয়েলের মধ্যে একটা খুব ছোট্ট পার্থক্য আছে, সেটা একটু বুঝে নাও। ক্রাই মানে কি? ক্রাই মানেও কান্না, ঠিক আছে। আর বিলাপ মানে হচ্ছে গলা ছেড়ে মারে বাবা গো, মানে মা গো বাবা গো বলে কান্না করাকে, সেটাকে বলা হয় কি? বিলাপ। ঠিক আছে, বাংলায় বা ইংলিশে বলা হয় ওয়েল। মানে দেখবে এটা নিজেরাও বুঝতে পারবে, চারপাশে দেখি না যে কেউ কাঁদে, মানে বিভিন্ন জনের কাঁদার ধরনটা বিভিন্ন রকম। কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদাকে বলা হয় উইপ। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদাকে বলা হয় উইপ, এটা আমরা সবাই জানি। আর ওয়েল হচ্ছে মানে বিলাপ, মানে মানে মা গো আমার কি হয়ে গেল গো, আমার কি আর হবে গো, মানে বুক ছেড়ে এরকম করে কাঁদা। ঠিক আছে, আছড়ে পড়ে পড়ে কাঁদা, এটাকে বলা হয় ওয়েল। আর ক্রাই মানে নর্মাল কান্নার সেন্সকে আমরা ক্রাই বলে থাকি। অল অফ আ সাডেন ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, কারণ আমাদের বইতে টেক্সটে এই লাউড ওয়েল এই কথাটাই কিন্তু রয়েছে। আমি এখন এই ওয়েল ক্রাইয়ের মধ্যে ডিফারেন্সটা এই কারণে বুঝিয়ে দিলাম, কারণ তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার ওয়েল মানেও তো কান্না, ক্রাই মানেও তো কান্না, তাহলে কি এখানে দুটো মানে অপশন একটু কনফিউজিং লাগছে। আমি সেই কারণে তোমাদের এই ডিস্টিংশনটা আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর যেন ভুল না হয় বা তোমাদের কোনো কনফিউশন যেন অ্যারাইজ না করে এখান থেকে। চলো নেক্সট। হাউ মেনি পিপল অ্যাকম্প্যানিড গ্র্যান্ডপা ইন হিজ সার্চ? ঠিক আছে, কোন সার্চ? না, সার্চ ফর হিজ গ্র্যান্ডসন, সার্চ ফর হিজ গ্র্যান্ডসন। এইখানে কতজন মানুষ, হাউ মেনি পিপল অ্যাকম্প্যানিড ভোলা গ্র্যান্ডপা, তাহলে কি হবে? 1, 2, 3 না 4? আমরা জানি টেক্সটে কি রয়েছে, ন্যারেটারের যে বাবা গ্রামের দুজন শার্প আইড ম্যানকে দিয়েছিল ভোলা গ্র্যান্ডপার সঙ্গে তার নাতিকে খোঁজার জন্য। শার্প আইড মানে খুব মানে চোখ কান খোলা এরকম একজন, খুব কশাস এরকম লোককে দিয়েছিল। তাহলে আনসারটা আমরা বুঝতেই পারছি, আনসারটা কি হয়ে যাবে? আনসারটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 2। ঠিক আছে, চল নেক্সট দেখি। দ্য ন্যারেটার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লুকড ফর। এই যে ন্যারেটারের যে বাবা, ন্যারেটার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লুকড ফর, তারা কি খুঁজছিল? লুক ফর। ঠিক আছে, লুক ফর এটা একটা ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে লুক ফর। লুক ফর এর মানে হচ্ছে খোঁজা বা সার্চ। ঠিক আছে, এই লুক ফর এই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে খোঁজা বা সার্চ। এটা সার্চ, এটা কিন্তু সবাই মাথায় রাখবে। ফ্রেজাল ভার্ব তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ফ্রেজাল ভার্ব তোমাদের কিন্তু সিলেবাসে আছে, ক্লাস 9-এও রয়েছে, 10-এও রয়েছে, এবং লুক ফর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্রেজাল ভার্ব। যদি পসিবল হয় ফ্রেজাল ভার্ব নিয়ে আমি আরও শুধুমাত্র ফ্রেজাল ভার্ব নিয়ে আমি তোমাদের সাথে একটা ক্লাসে আসবো। ঠিক আছে, দেখা হবে। তার আগে এটুকু জেনে রাখো, দ্য ন্যারেটার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লুকড ফর, তারা কি খুঁজছিল? দ্য স্যান্ড ডিউনস, নাকি হিডেন ট্রেজার, টাইগার, না ভোলা গ্র্যান্ডপা? তাহলে কি হবে? দ্য স্যান্ড ডিউনস, স্যান্ড ডিউনস মানে কি? স্যান্ড ডিউনস মানে আমরা জানি যেটা ওই বালিয়াড়ির যে উঁচু বালির যে ঢিপিগুলো থাকে, বালিয়াড়ির থেকেও বেশি হচ্ছে বালির ঢিপি। ঠিক আছে, বালির ঢিপি। ঠিক আছে, বালির ঢিপি খুঁজছিল, নাকি হিডেন ট্রেজার খুঁজছিল, নাকি টাইগার খুঁজছিল, না ভোলা গ্র্যান্ডপাকে খুঁজছিল? এই ভোলা গ্র্যান্ডপা বলেছে যে হিডেন ট্রেজার লোকানো আছে বালির তলায়, তার মানে অবভিয়াসলি ওরা কি খুঁজবে? হিডেন ট্রেজার। তাহলে কি হয়ে যাবে? অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট।
নেক্সট দেখো বলছে ভোলা গ্র্যান্ডপা অ্যাডমিটেড দ্যাট দ্য গ্যাং অফ পাইরেটস, ভোলা গ্র্যান্ডপা অ্যাডমিটেড, অ্যাডমিট করা মানে হচ্ছে স্বীকার করা বা মেনে নেওয়া। ভোলা গ্র্যান্ডপা অ্যাডমিটেড, স্বীকার করলো দ্যাট দ্য গ্যাং অফ পাইরেটস সিন বাই হিম, যেই গ্যাং অফ পাইরেটসকে ওরা দেখেছিল, একদল জলদস্যুকে দেখেছিল ভোলা গ্র্যান্ডপা, সেটা আসলে কি? সিন বাই হিম ওয়াজ অ্যাকচুয়ালি অপশন এ আ ড্রিম, অপশন বি অ্যান ইম্যাজিনেশন, একটা স্বপ্ন ছিল, নাকি একটা কল্পনা ছিল, নাকি অপশন সি দ্য রিয়ালিটি, যেটা আসলেই সত্যি ছিল, নাকি অপশন ডি রেড ইন আ নভেল, একটা উপন্যাসে পড়া কোনো ঘটনা ছিল। তাহলে কি হবে? তাহলে আমরা সবাই জানি যেটা দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ ড্রিম, অর্থাৎ অপশন এ। বোঝা গেছে? চল নেক্সট আমরা দেখি। নেক্সট কি বলছে? ফাইন্ডিং দ্য টাইগার টু ক্লোজ, দেখো বলছে ফাইন্ডিং দ্য টাইগার টু ক্লোজ টু হিম, ভোলা গ্র্যান্ডপা বাঘকে খুব কাছ থেকে দেখে, মানে টু ক্লোজ টু হিম মানে কি? যে টু ক্লোজ টু হিম মানে একেবারে তার খুব কাছে, এই টু মানে হচ্ছে খুব, আমরা জানি সেটা সবাই। এই টু মানে বাঘকে খুব কাছ থেকে দেখে ভোলা গ্র্যান্ডপা কি করলো? অপশন এ র্যান ইন ফিয়ার, দৌড়ে পালিয়ে গেল, স্যাট ডাউন ইন ফ্রাস্ট্রেশন মানে হতাশায় মাটিতে বসে পড়লো, ফ্রাস্ট্রেশন মানে হতাশা, মানেটা না জানলে লিখে রাখবে অবভিয়াসলি, অপশন সি ক্লাইম্বড আপ আ ট্রি, অপশন ডি বিকেম এক্সট্রিমলি নার্ভাস, নাকি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। তাহলে এক মানে কারেক্ট অপশনটা হয়ে যাবে অপশন সি, যেটা হচ্ছে ক্লাইম্বড আপ আ ট্রি। কারণ আমরা জানি যে বাঘটাকে দেখেও ভয় পেয়ে একেবারে একটা গাছের মগডালে উঠে বসে পড়লো, এবং বাঘটা তারপর কি করেছিল? ওকে ওর চারদিকে প্রায় 100 বার ঘুরে সেখানেই একটা ঝোপের আড়ালে গিয়ে চুপ করে বসেছিল বাঘটা। ঠিক আছে, নেক্সট উইথ নাইটফল, নাইটফল কথাটার মানে কি? নাইটফল কথাটার মানে হচ্ছে রাত পড়ার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আমরা বলি না রাত, এটা একটা ইংলিশ এক্সপ্রেশন, এভাবেও লেখে উইথ নাইটফল মানে রাত পড়ার পর বা রাত পড়ার সঙ্গে সঙ্গে, রাতটা আসার সঙ্গে সঙ্গে। দ্য ফরেস্ট গ্র্যাজুয়ালি বিকেম, এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এই কোয়েশ্চেনটা যেহেতু পুরো অ্যাডজেক্টিভস দিয়ে কোয়েশ্চেন, তো সেই জন্য ভীষণ কনফিউজিং। তোমরা অপশনগুলো দেখো, নিজেরাও বুঝতে পারবে, একটু কনফিউজিং। তো এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার কোনো না কোনো একটা স্কুলে প্রশ্নটা কিন্তু সেট করা হয়েছিল আগের ইয়ারে টেস্টে। ঠিক আছে, মানে তোমাদের সরি টেস্ট না, মানে তোমাদের যে হাফ ইয়ারলিটা হয় সেই ইয়েতে, মানে ওই থার্ড সামেটিভ বা সেকেন্ড সামেটিভ, ফার্স্ট সামেটিভের মধ্যে কোনো একটা সামেটিভে এটাকে ইয়ে করা হয়েছে। তাহলে কি হবে? যে তাহলে অপশনটা দেখো, রাতের সঙ্গে সঙ্গে বা রাত হওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গলটা কীরকম দেখতে হয়ে যায়। অপশানে ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট, ব্রাইট মানে কি? ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, এবং ভাইব্রেন্ট মানে স্পন্দন, মানে এত উজ্জ্বল এত সুন্দর যেখানে প্রাণের স্পন্দন দেখা যায়। ভাইব্রেন্ট মানে স্পন্দন বা মানে এত সুন্দর, মানে ভাইব্রেন্ট কালার্স, যেটা খুব অ্যাট্রাকটিভ একটা ব্যাপার। আর বি হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট, ঠিক আছে, খুব শান্ত নিরিবিলি এরকম একটা হয়ে যায়। অপশান সি ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ডার্ক অন্ধকার এবং নিশ্চুপ। আর অপশান ডি কুল অ্যান্ড মিস্টিরিয়াস, ঠান্ডা এবং রহস্যজনক। তাহলে কি হবে অপশানটা? অপশানটা হবে আমাদের বইতে যেটা লেখা আছে একদম টেক্সটে, আমরা সেই অপশানটা পেলেই সেটা লিখব। সেটা কি হবে? সেটা হচ্ছে অপশান সিতে দেওয়া আছে, দেখো, ডার্ক অ্যান্ড সাইলেন্ট। এইটা কিন্তু হবে, তোমরা এইটা কিন্তু মাথায় রাখবে যে এই কোয়েশ্চেনটা রাত পড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলের রূপটা কেমন হয়, ডার্ক অ্যান্ড সাইলেন্ট। কেন বলো তো এটা ইম্পর্টেন্ট? এটা স্টুডেন্টদের জন্য ভীষণ কনফিউজিং, কারণ এখানে দেখো প্রত্যেকটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এবার অ্যাডজেক্টিভ এত রকম ভ্যারিয়েশনের হয় যে আমাদের অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আরে কী হবে, কাম অ্যান্ড কোয়াইট না ডার্ক অ্যান্ড সাইলেন্ট না কী হবে, এরকম একটা ব্যাপার হয়। তো সেই জন্য তোমাদের মাথায় রাখতে হবে যে কি হয়ে যাবে আনসারটা, ডার্ক অ্যান্ড সাইলেন্ট। চলো, ভোলা গ্র্যান্ডপা নেক্সট। ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান অন দ্য মাউন্ট ফর, ভোলা গ্র্যান্ডপা ফার্স্ট মানুষটাকে সেই মাউন্ডের উপর, সেই ঢেবির উপর কি চেয়েছিল, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেকবার মানে আ নাম্বার অফ টাইমস বিভিন্ন এক্সামে এসেছে। কি এসেছে? যে ড্রিঙ্কিং ওয়াটার, কি চেয়েছিল? খাবার জল চেয়েছিল, ফুড চেয়েছিল, শেল্টার চেয়েছিল, নাকি ওয়েপন টু কিল দ্য টাইগার, বাঘটাকে মারার অস্ত্র চেয়েছিল। তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি হয়ে যাবে অপশন এ ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, গল্পটা তোমরা অলরেডি পড়েছো, সো জানোই যে ড্রিঙ্কিং ওয়াটার চেয়েছিল।
ভোলা গ্র্যান্ডপা's ওয়াইফ ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড ওয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড। দেখো তখন যেটা আমি বলছিলাম এইবার এই কোয়েশ্চেনটা এসেছে, ঠিক আছে? তো সেই জন্যই আমি তখন বলিনি, কারণ এখানে আমি একটা কোয়েশ্চেন সেট করেছি, তো কোয়েশ্চেনটার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো। এই দুটো এজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের বয়স কত ছিল যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিল? ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের বয়স ছিল অপশান এ 80। এই দুটো নাম্বার মাথায় রাখতে হবে যে ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিল ভোলা গ্র্যান্ডপার এজ ছিল 95, আর ভোলা গ্র্যান্ডপা যখন মারা গেছিল তখন ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের এজ ছিল 80। এই দুটো নাম্বার কিন্তু ভীষণ কনফিউজিং, পরীক্ষায় একটা না একটা আসেই যদি এজ রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে, ঠিক আছে? চল আমরা দেখে নিই আজকে। তো এমসিকিউর আমাদের লাস্ট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপা's ওয়াইফ দ্য কজ অফ হিজ ডেথ ওয়াজ। ভোলা গ্র্যান্ডপার ওয়াইফের মতে তার হাজব্যান্ড যে মারা গেছিল তার মানে কারণটা কি ছিল? ফরগেটিং টু টেক মেডিসিন, ওষুধ খেতে ভুলে যাওয়ার জন্য? ফরগেটিং টু টেক ওয়াটার, জল খেতে ভুলে যাওয়ার জন্য? ফরগেটিং টু টেক ফুড, নাকি মানে খাবার খেতে ভুলে যাওয়ার জন্য? নাকি ফরগেটিং টু ব্রিথ, শ্বাস নিতে ভুলে যাওয়ার জন্য? তো আমরা সবাই জানি যে কারেক্ট অপশানটা হয়ে যাবে দেখো ফরগেটিং টু ব্রিথ, কারণ ভোলা গ্র্যান্ডপা এতটাই ফরগেটফুল পারসন ছিলেন যে তার ওয়াইফ ভেবেছেন, মানে এটা একটা প্যাথোজ, মানে একটা মানে নোটটা এখানে একটা প্যাথোজ নোট, কিন্তু আমাদের মানে খুব করুণ নোট আর কি, কিন্তু আমাদের বুঝতে হবে যে মানে এটা মজা করেই একটা কি বলবো, মানে এটা একটা খুব মানে ওই প্যাথোজ, অথচ আবার একটা মজা যে ভোলা গ্র্যান্ডপা এতটাই ফরগেটফুল পারসন যে সে কি নিঃশ্বাস নিতেও ভুলে গেল যে সে মারা গেল, তার ওয়াইফ তার মৃত্যুতে এটা বলেছিল, ঠিক আছে? তো চলো এইবার আমরা আমাদের চলে যাব এক্সারসাইজ 2-তে, ঠিক আছে? এক্সারসাইজ 2টা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা ছোট্ট কথা বলি যে আমি তো এতক্ষণ এমসিকিউ অনেকগুলো আলোচনা করলাম, প্রায় 16টার মতন এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা এবার নিজেরা একটু দেখো তো যে কতগুলো এমসিকিউ তোমরা আমি বলার আগেই আনসার দিতে পারলে আর কতগুলো এমসিকিউ তোমরা পারলে না। যদি দেখো পারার ভাগটাই বেশি তাহলে তো বুঝবো যে না তোমার প্রিপারেশন একদম ঠিক আছে, ঠিক আছে, একদম অ্যাবসলিউটলি পারফেক্ট। কিন্তু যদি দেখো যে না আমার না পারার ভাগটাই বেশি, স্যার বলার আগে আমি খুব একটা বেশি আনসার করতে পারিনি, তাহলে তো বলতে হবে যে তোমার প্রিপারেশনে কোথাও একটু হলেও কিন্তু ঘাটতি রয়েছে। আর প্রিপারেশনে ঘাটতি পূরণ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা খুব সুন্দর সিস্টেম্যাটিক্যালি পড়াশুনো করতে হবে, এবং সেই সিস্টেম্যাটিক্যালি পড়াশুনো করবার জন্য আমাদের চাই একটা সুন্দর ওয়েল মেনটেইনড স্টাডি ফ্লো। কেমন হবে সেই স্টাডি ফ্লো? চলো একবার দেখে নিই। ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে।
পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। Step 3 Brief Notes. নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। Step 4 Question and Answer. আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। Step 5 Mock Test. টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6 Answer Sheet Checking and Model Answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। দেখলে তো, এত সুন্দর একটা স্টাডি ফ্লো তোমরা যদি মেনটেন করে পড়াশুনো করো, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। এটা আমি সুমিত স্যার তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। তাহলে চলো আবার আমরা চ্যাপ্টারে ফিরে আসি। তো এক্সারসাইজ 2টা কি বলছে দেখো তোমাদের বইয়ে, টেক্সট বুকের। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, মানে 15টা ওয়ার্ডসের মধ্যে আমাদের আনসারগুলো লিখতে হবে, মানে ওই এসএকিউ টাইপ বলতে পারি আমরা, শর্ট আনসার। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়েন ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, কখন ভোলা গ্র্যান্ডপা একটা মানে বিকট সুরে একটা কাঁদা শুরু করেছিল, কখন? ওয়েন ভোলা গ্র্যান্ডপা। আনসারগুলো দেখো আমি কিভাবে লিখছি, খুব সুন্দর, বেশি কথা আমরা কখনো আনসারে লিখবো না, আমরা একদম টু দ্য পয়েন্ট আনসার লিখবো, যতটা কনসাইজ ওয়েতে লেখা যেতে পারে, ঠিক আছে? তো দেখো কি বলছে, ওয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন, যখন ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে হারালো, ঠিক? ওয়াইল রিটার্নিং, ওয়াইল কথাটার মানে কি? ওয়াইল কথাটার মানে হচ্ছে মানে ওই একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে, ধরো রিটার্ন মানে ফিরছে, সেই সময়টার মধ্যে, ঠিক আছে? কোনো একটা কন্টিনিউয়াস কাজ চলছে সেই সময়টার মধ্যে, এটা বোঝাতে আমরা ওয়াইল কথাটা ইউজ করি। ওয়াইল রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল হি লেট আউট আ লাউড ওয়েল, তাহলে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে হারালো মেলা থেকে ফেরার সময়, ঠিক আছে? তখন যখন ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে হারিয়েছিল মেলা থেকে ফেরার সময়, তখন ভোলা গ্র্যান্ডপা কি লেট আউট আ লাউড ওয়েল। বোঝা গেছে? আনসারগুলো তোমরা দেখে নাও, যদি তোমরা পারো আমি বলবো সব থেকে বেস্ট হচ্ছে খাতাতে, একটা পাশে খাতা খুলে রাখো, সেই খাতাতে তোমাদের বইয়ের দাগ নাম্বারটা দিয়ে আনসারগুলো লিখে রাখো, সেটা সব থেকে বেস্ট হয়। তাহলে দেখবে লিখতে লিখতেই পড়াটা মুখস্থ হয়ে যাবে অনেকটা। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট এটা একটা স্ক্রিনশট তুলে রাখো, যাতে পরে অবসর সময় বসে তোমাদের খাতাতে আনসারগুলো কপি করে নিতে পারো, ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের আমি বলি, যেগুলো এই আনসারগুলো ডিসকাস করার সময় বলি, যে তোমাদের আমি দেখেছি, মানে যত বছর আমি এই টিচিং প্রফেশনে রয়েছি, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি তোমাদের মধ্যে, তোমাদের যেহেতু সিন প্যাসেজ দেওয়া থাকে, তোমরা নিজেরা আর আনসার বানাতে চেষ্টা করো না, এটা কিন্তু ভীষণ একটা ভুল, ঠিক আছে? কারণ তোমরা কি করো, ওই মানে মিলছে না, হয়তো কোয়েশ্চেনের মতন করে হচ্ছে না, কিন্তু তবু জাস্ট বইতে যেই লাইনগুলো দেওয়া আছে ওগুলো কপি পেস্ট করে দাও। তোমাদের একটা জিনিস মাথায় ঢোকাতে হবে, যে কোয়েশ্চেন আমাকে যেই রকম অ্যাপ্রোচে আছে, আমাকে আনসারের অ্যাপ্রোচটাও সেম রাখতে হবে। বই থেকে বা সিন প্যাসেজটা থেকে আমি কি নেব? আমি ইনফরমেশন নেব, আমি কিন্তু সেন্টেন্সটা সবসময় নাও নিতে পারি। হ্যাঁ, হয়তো কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে এটা মিলে যায় যে আমি কপি পেস্ট করে দিলে আনসারের মতন হয়ে যাবে, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু মেলে না। সেই জায়গাটা কিন্তু তোমাদের একটু দেখতে হবে। তোমরা অনেকেই ভুল করো এবং তোমরা বুঝতে পারো না যে আমি তো ঠিকই লিখলাম, তাহলে মার্কসটা কোথায় কাটা গেল? মার্কসটা কিন্তু এই জায়গাটাতেই কাটা যায়। তোমরা নিজেরা দেখো না, আমি যেটা লিখেছি এই আনসারটা, তো ঠিক এক্স্যাক্টলি এই যে সেন্টেন্সটা বইতে কি কোথাও খুঁজে পাবে? পাবে না।
তার কারণ আমি এটাকে একটু বানিয়ে লিখেছি, কারণ যখন মানে আমি গল্পটা পড়েছি, আমি গল্পটা জানি, আমি জানি যে কখন ভোলা গ্র্যান্ডপা কেঁদে উঠলো না যখন তার নাতিটা হারিয়ে গেছিল। আমি গল্পটা পড়ে এটা তো বুঝতে পেরেছি, বাস সেটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করে লিখলাম যে ওয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন ওয়াইল রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল, যখন ফেস্টিভ্যাল থেকে ফেরার পথে, ঠিক আছে, তখন ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। এই বোঝাটা এই রকমভাবে কিন্তু আনসার লিখতে হবে, তাহলেই কিন্তু 2 আউট অফ 2, 1 আউট অফ 1 তোমরা পাবে। আদারওয়াইজ কিন্তু দেখবো ওই হাফ নাম্বার 1 নাম্বার এরকম করে কেটে 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 যাচ্ছে, যদি খাতা কোনো ভালো টিচারের কাছে পড়ে, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু আমার এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র তোমাদেরকে মুখস্থ করানোর জন্য নয়, এই জায়গাগুলোকে বোঝার জন্য। তাই জন্য আনসারগুলো লিখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো, পরে লিখে নেবে ভালো করে, বুঝবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ওয়্যার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার। কোজি শেল্টার মানে কি? কোজি কথাটার মানে কি? কোজি কথাটার মানে হচ্ছে কমফোর্টেবল, ঠিক আছে, মানে যে জায়গাটা একটু বেশ সুন্দর গরম কমফোর্টেবল, ঠিক আছে, এরকম জায়গাটাকে বলা হয় কোজি, কোজি শেল্টার। দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। তোমাদের বইতে তো লেখা ছিল যে এই জায়গাটাতে যে গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড আন্ডার আ grandson he had taken a cozy shelter under a cow's belly, এরকম সামথিং কিছু একটা ছিল, কিন্তু আমি কি সেটা লিখেছি? আমি কিন্তু কোয়েশ্চেনের মতন করে আনসারটা লিখেছি, এইটা মাস্ট। কি বলেছে? ওয়্যার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড, দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড, একদম কোয়েশ্চেনে ধরে লিখেছি আনসার, এই জায়গাটা বুঝতে হবে। হ্যাড ফাউন্ড আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি, একটা গরুর পেটের তলায়, বোঝা গেছে? এইটা কিন্তু ভালো করে দেখো। What request did Bhola Grandpa make to the first man on the mound? এই কোয়েশ্চেনটা আমি এমসিকিউতেও দিয়েছি, আবার এসএকিউতেও তোমাদের দেখো রয়েছে, মানে বইতেই জিনিসটা রয়েছে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক? ভোলা গ্র্যান্ডপা সেই যে মাউন্ডের উপর ফার্স্ট ম্যানটার কাছে কি রিকোয়েস্ট করেছিল? তাহলে আমি এটার আনসারটা কিভাবে লিখবো? দেখো, ফার্স্টে আমাকে দেখতে হবে টেন্স। তোমরা সবাই টেন্স পড়ে এসেছো, গ্রামারের অ্যাপ্লিকেশনই তো কোয়েশ্চেন আনসার। তোমরা সবাই টেন্স পড়ে এসছো। টেন্সে আমরা কি জানি? যে কোয়েশ্চেন যদি পাস্ট টেন্সে হয় তাহলে আনসারটা আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে কোয়েশ্চেন কি করে আছে দেখো, ডিড, ডিডটা একটা পাস্ট টেন্স, আর মেক, ঠিক আছে। তো এখানে ডিড পাস্ট টেন্স আছে, আর মানে বি ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর এখানে কি আছে? এখানে হচ্ছে আমার মেইন ভার্বটা প্রেজেন্টে আছে। তাহলে আমার ডু ভার্ব বা বি ভার্বগুলো যদি পাস্ট টেন্সে থাকে, ঠিক আছে, আর মেইন ভার্বটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে আমাদের আনসারের কিন্তু আনসারটা পুরোটাই পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে ডিড আর মেক এই দুয়ে মিলে কি হলো? মেড। ডিড আর মেক দুয়ে মিলে মেড, কারণ ডিড কিসের ইন্ডিকেটর? না মেক যে পাস্ট টেন্স হবে তার ইন্ডিকেটর। বোঝা গেছে এই জায়গাটা? টেন্সে তোমরা এটা করেছো, আমি স্টিল রিক্যাপিচুলেট করলাম। ভোলা গ্র্যান্ডপা মেড আ রিকোয়েস্ট টু দ্য ফার্স্ট ম্যান টু গিভ হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার, কিছু জল দেওয়ার জন্য বলেছিল। এইভাবে আনসার লিখলে কোনো টিচারের ক্ষমতা নেই যে তোমার একটা নাম্বারও কাটে। বোঝা গেছে? তো এই প্যাটার্নগুলোকে কিন্তু প্লিজ প্লিজ ফলো করো। How old was Bhola Grandpa's wife when he died? আবার দেখো এই কোয়েশ্চেনটা আসছে। Bhola Grandpa's wife was 80 years old when Bhola Grandpa died. এটা তো আমরা পড়লাম। এইবারে আমাদের এক্সারসাইজ শেষ হলো, এইবার আমরা কিছু এক্সট্রা কোয়েশ্চেন আনসারের দিকে মুভ অন করব। কি বলছে? Where did Bhola Grandpa live with his wife? ভোলা গ্র্যান্ডপা তার ওয়াইফকে নিয়ে কোথায় থাকতো? এটাও আমরা যদিও এমসিকিউতে পড়েছি, স্টিল আরেকবার দেখে নিই। ভোলা গ্র্যান্ডপা লিভড উইথ হিজ ওয়াইফ। দেখো আবার লিভড হলো কেন, এই জায়গাটা বুঝবে। এই ডিড রয়েছে এখানে, আর এখানে লিভ রয়েছে, এই দুয়ে মিলে কি হলো? আমার মেইন ভার্বটা পাস্ট হয়ে গেল, লিভড। ভোলা গ্র্যান্ডপা লিভড উইথ হিজ ওয়াইফ অ্যাট দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ভিলেজ, ভিলেজের একেবারে ওয়েস্টার্ন পার্টে। What overshadowed Bhola Grandpa's heart? ভোলা গ্র্যান্ডপার হার্টটা মানে কুড়ে ঘরটা কিসে ছাওয়া থাকতো? A large vocal tree overshadowed Bhola Grandpa's heart. এটা তো বুঝতেই পারছো, আর এক্সপ্লেন করলাম না।
হু ওয়্যার উইথ ভোলা গ্র্যান্ডপা ইন দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপার ফেস্টিভ্যালে যাওয়ার সময় ভোলা গ্র্যান্ডপার সাথে কে ছিল? ভোলা গ্র্যান্ডপাস গ্র্যান্ডসন অ্যান্ড আ ফিউ ভিলেজার্স। দেখো এইভাবে কিন্তু আনসারটা লিখতে হবে। কারা কারা ছিল? আমরা গল্পটা পড়েছি, আমরা এক্স্যাক্টলি জানি না কতজন ছিল বা তাদের নাম কি, কারা কারা ছিল, কিন্তু আমরা জানি গ্রামের কিছু লোক ছিল। তাহলে আমরা কি লিখলাম? ভোলা গ্র্যান্ডপাস গ্র্যান্ডসন, কারণ এই একটি ইম্পর্টেন্ট চরিত্র, অ্যান্ড আ ফিউ ভিলেজার্স ওয়্যার উইথ হিম। এইখানে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আ ফিউ, ঠিক আছে? এই ফিউ, আ ফিউ আর ফিউ, আ ফিউ, দ্য ফিউ, এই ডিস্টিংশনটা কিন্তু তোমাদের জানতে হবে। কারণ তোমরা যদি এখানে এই আটা না দিয়ে দাও, ধরো মনে করো এই আটা দাওনি তোমরা, ফিউ, তাহলে কিন্তু পুরো আনসারটা কাটা হয়ে গেল। কারণ ফিউ ভিলেজার্স মানে কিন্তু কোনো ভিলেজার্স নেই, ঠিক আছে? তো ফিউ হচ্ছে একটা, তো কি বলবো, মানে ফিউ হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো সেই জন্য আমাদের এটা দেখতে হবে, সরি আমি ভুল বললাম, ফিউ আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো সেই জন্য আমাদের ফিউ হচ্ছে, ফিউ মানে হচ্ছে তোমার একদম নেই, নীল বা জিরো। আ ফিউ মানে অল্প সংখ্যক, আর দ্য ফিউ মানে হচ্ছে টোটাল, ঠিক আছে? যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি এক্সপ্লেনেশনে এখন গেলাম না, কারণ এটা একটা গ্রামারের টপিক হয়ে যাচ্ছে। আমি এটার উপর একটা শর্টসও বানিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো সেটা দেখলে তোমরা আরও আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভোলা গ্র্যান্ডপাস গ্র্যান্ডসন অ্যান্ড আ ফিউ ভিলেজার্স ওয়্যার উইথ হিম, তার সঙ্গে ছিল। What happened to Bhola Grandpa when he was returning from a weekly market? ভোলা গ্র্যান্ডপার সঙ্গে কি হয়েছিল যখন ভোলা গ্র্যান্ডপা তার উইকলি মার্কেট থেকে ফিরছিল? In the evening, ভোলা গ্র্যান্ডপা faced a Royal Bengal tiger. বিকেল বেলায় যখন ভোলা গ্র্যান্ডপার কার সাথে ফেস্ট মানে কি মুখোমুখি হলো, ভোলা গ্র্যান্ডপা মুখোমুখি হলো আর রয়্যাল বেঙ্গল টাইগার when he was returning from weekly market. জাস্ট এইটুকু ইনফরমেশন, ঠিক আছে? আর কিছু অত বেশি লিখতে হবে না যে বাঘটা কি করলো, ভোলা গ্র্যান্ডপা গাছে উঠে গেল, সব কিচ্ছু দরকার নেই। আমরা কোয়েশ্চেন দেখে আনসার লিখবো, ঠিক আছে? যত মার্কসের কোয়েশ্চেন তত রকম। জাস্ট ভোলা গ্র্যান্ডপা faced a Royal Bengal tiger when he was returning from the weekly market. Who buried the treasure in the sand dunes? Sand dunes-এ ট্রেজারটা কে পুঁতে রেখেছিল? A gang of pirates buried the treasure in the sand dunes. এই কোয়েশ্চেনের আনসারে আবার কেউ এটা লিখে দিও না যে no there was no real treasure, ঠিক আছে? এই কোয়েশ্চেনে কিন্তু ভোলা গ্র্যান্ডপার ড্রিম অ্যাকর্ডিংই এটাকে লিখতে হবে। What did Bhola Grandpa do when he saw the tiger? এইবার আসছি আমাদের টাইগারের সেকেন্ড পার্টে, যে ভোলা গ্র্যান্ডপা যখন টাইগারটাকে দেখলো তখন ভোলা গ্র্যান্ডপা কি করলো? When Bhola Grandpa saw the tiger, এইভাবে লিখতে হবে। যখন এরকম একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে আমার কোয়েশ্চেনটা থাকবে, কোয়েশ্চেনের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তখন সেই সাবঅর্ডিনেট ক্লজ পোর্শনটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে? পরে নিয়েও লেখা যায়, ভুল নয়, কিন্তু আগে নিয়ে আসলে ইট লুকস attractive or it looks fine. When Bhola Grandpa saw the tiger, যখন ভোলা গ্র্যান্ডপা বাঘটাকে দেখলো, he instantly climbed up a nearby banyan tree. সে তখন, সরি এখানে বানিয়ান বানানটা একটু ভুল রয়েছে, এটা BANYAN হবে। He instantly climbed up, সে সঙ্গে সঙ্গে চড়ে বসলো কোথায়? একটা নিয়ারবাই বানিয়ান ট্রি, ঠিক আছে? চল। At what age Bhola Grandpa left us forever? কোন বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চলে গেল? বয়সের দেখো কোয়েশ্চেনটা কিন্তু বারবার রেকারিং হচ্ছে। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে ছেড়ে চলে গেল। হাউ লং ডিড দ্য ন্যারেটার্স ফাদার অ্যান্ড আদার্স সার্চ ফর দ্য হিডেন ট্রেজার? কতক্ষণ ধরে মানে ন্যারেটারের বাবা এবং তার বন্ধুরা সাঙ্গপাঙ্গরা সেই মানে ট্রেজারগুলো খুঁজেছিল? দে সার্চড ফর দ্য হিডেন ট্রেজার, তারা হিডেন ট্রেজারটা খুঁজেছিল। হাউ লং মানে কি? হাউ লং মানে হচ্ছে তোমার টাইমটাকে বোঝাচ্ছে, কতক্ষণ ধরে, কতক্ষণ। ঠিক আছে? দে সার্চড ফর দ্য হিডেন ট্রেজার ফ্রম আফটারনুন টিল মিডনাইট, বুঝা গেছে? দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত। এইবারে আমরা চলে যাচ্ছি আমাদের এক্সারসাইজ 3-তে। এক্সারসাইজ 3-তে বলছে দেখো,
তোমাদের বইয়েরই, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, 25টা ওয়ার্ডসের মধ্যে। আগে ছিল 15টা, এটা ছিল 25টা। আগেরটা হচ্ছে ভেরি শর্ট কোয়েশ্চেন আনসার, এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার। তবে তোমাদের একটা কথা বলি, যখন এই ওয়ার্ড লিমিটসের একটা ব্যাপার আসবে, তোমরা কিন্তু কেউ কখনো ওয়ার্ড লিমিটস নিয়ে বেশি মাথা ঘামাবে না, ঠিক আছে? তার মানে আবার এটাও বলছি না যে একটা শর্ট কোয়েশ্চেনের আনসার তুমি এক পাতা জুড়ে লেখো, সেটা নয়। ধরো তোমার আনসারটা প্রপারলি লিখতে গিয়ে 15টা ওয়ার্ডসের জায়গায় 17টা 18টা হয়ে গেল, ইট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? নো ওয়ান ইজ গোয়িং টু ডিডাক্ট ইউর মার্কস ফর দিস, এটা মাথায় রাখবে। কেউ তোমার মার্কস কাটবে না, তোমার আনসারটা সঠিক হওয়া নিয়ে কথা, ঠিক আছে? Why was no real treasure found under the sand dunes? যে বালির তলায় কেন রিয়েল ট্রেজারটা পাওয়া যায়নি? There was no real treasure found because it was all a dream. এটা ছিল পুরোটাই একটা স্বপ্ন that Bhola Grandpa had during his midday nap. এটা একদম বই থেকে আমি এই জায়গাটা কপি করতে পারি, কিন্তু আমাদের বুঝে, আমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচারটা, ফ্রেমিংটা করতে হবে এইভাবে যে there was no real treasure found because, কারণ বলে ফ্রেমিং করতে হবে। What did the tiger do after Bhola Grandpa had climbed up the banyan tree? বাঘটা কি করলো যখন ভোলা গ্র্যান্ডপা বানিয়ান ট্রিতে উঠে গেল? দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল, গর্জন করলো, অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, এবং গাছটাকে প্রায় 100 বার সার্কেল করলো, মানে প্রদক্ষিণ করলো, অ্যান্ড ফাইনালি সেটেল ডাউন আন্ডার আ বুশ, এবং একটা ঝোপের আড়ালে বসে পড়লো, কিপিং অ্যান আই অন হিম, এবং তার দিকে একটা চোখ রেখে। কিপিং অ্যান আই অন হিম মানে তার প্রতি একটা নজর রেখে, যে দেখছে যে শিকারটা রয়েছে, ওটা ঠিকঠাক আছে, ওকে পরে জমিয়ে খাওয়া যাবে, এরকম একটা ভাব নিয়ে সে তাকিয়ে রইল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, এটা আমরা অনেকবার পড়লাম, সো হি ডাইড। এইবারে কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেখি আমরা এখান থেকে। হাউ ওয়াজ দ্য ন্যারেটার রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল? ন্যারেটার কি করে ফিরছিল সেই ফেস্টিভ্যাল থেকে? দ্য পাথ বিং লং অ্যান্ড ফগি। দেখো এই জায়গাটা কীরকম করে আমি আনসারটাকে বানিয়েছি। ন্যারেটার তো ভিলেজ চৌকিদারের শোল্ডারে করে ফিরছিল, আমরা ওটুকু লিখলেই পারতাম, কিন্তু না, ইউ আর রাইটিং অ্যান আনসার অফ লিটারেচার, ঠিক আছে? ইট হ্যাজ টু বি দ্য স্টাইলিস্টিক ভার্সন অফ লিটারেচার, ঠিক আছে? তো সেই রকম একটাভাবে লিখতে হবে। দ্য পাথ বিং লং অ্যান্ড ফগি, রাস্তাটা খুব লম্বা এবং ফগি হওয়ার কারণে, কুয়াশাচ্ছন্ন হওয়ার কারণে, দ্য ন্যারেটর ওয়াজ রাইডিং অন ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, সে ভিলেজ গ্রামের যে চৌকিদার সেও গেছিল তাদের সঙ্গে, চৌকিদারের কাঁধে চড়ে ফিরছিল ওয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। দেখলে এটা সুন্দর করে কীরকম করে আমরা আনসারটা লিখতে পারি, এটা এভাবেই লেখাটা শিখতে হবে। দ্য পাথ বিং লং অ্যান্ড ফগি, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটুকু যারা লিখবে তারা কিন্তু একদম ভালো মার্কস পাবে। What did the people usually do to protect themselves from Royal Bengal tigers? রয়্যাল বেঙ্গল টাইগার থেকে প্রোটেক্ট করার জন্য নিজেদেরকে লোকেরা তখন ইউজুয়ালি কি করতো? টু প্রোটেক্ট দেমসেলভস ফ্রম রয়্যাল বেঙ্গল টাইগার্স, দ্য পিপল ইউজ টু, দেখো যখনই ইনফিনিটিভ দিয়ে থাকবে কোনো কোয়েশ্চেনের মধ্যে যে টু প্রোটেক্ট, তখন ইনফিনিটিভটাকে যদি আগে নিয়ে যাও তাহলে তোমার কিন্তু ইনফিনিটিভ তো নিশ্চয়ই জানো, তোমরা গ্রামারে করেছো, যেটা ইনফিনিটিভটাকে, ইনফিনিটিভ সেকশনটাকে আগে নিয়ে গেলে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? টু প্রোটেক্ট দেমসেলভস ফ্রম রয়্যাল বেঙ্গল টাইগার্স, দ্য পিপল ইউজ টু টেক মাচ কেয়ার, দ্য মানুষরা কি করতো? ইউজ টু টেক মাচ কেয়ার, একটু বেশি এক্সট্রা কেয়ার নিত, টু মুভ অ্যাবাউট, ঘোরাফেরা করতে, অনলি ইন গ্রুপস, দল বেঁধে ঘোরাফেরা করতো, কেউ একা একা সন্ধ্যের পর ঘোরাফেরা করতো না, এস্পেশালি আফটার সানডাউন, সানডাউন মানে সূর্য ডোবার পর, ঠিক আছে? এটাকে তো তোমরা দেখে নাও, লিখে নাও, স্ক্রিনশট তুলে নাও। হোয়াট ডিড ভোলা গ্র্যান্ডপা ড্রিম ইন দ্য মিড ডে ন্যাপ? ভোলা গ্র্যান্ডপা মিড ডে ন্যাপে ঘুমিয়ে কি স্বপ্ন দেখেছিল? ভোলা গ্র্যান্ডপা ড্রেমড অফ আ গ্রুপ অফ পাইরেটস। ড্রেমড, দেখো ডিড রয়েছে আর কি রয়েছে? ড্রিম রয়েছে। তো ড্রিমের ফার্স্ট ফর্ম আমরা কি জানি? ড্রেমড, তাই তো? ড্রিমড নয় কিন্তু, ড্রেমড। তাই ভোলা গ্র্যান্ডপা ড্রেমড অফ আ গ্রুপ অফ পাইরেটস হু ওয়ার বিজি, যারা ব্যস্ত ছিল, বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর, সমুদ্রের ধারে ওই লার্জ বক্স তারা মানে পুঁততে বিজি ছিল।
When and why did Bhola Grandpa climb up a banyan tree? কখন ভোলা গ্র্যান্ডপা এবং কেন ভোলা গ্র্যান্ডপা বানিয়ান ট্রিতে ক্লাইম্ব আপ করেছিল? দেখো প্রতিটার পয়েন্ট মানে আমাদের ওইটুকু তো গল্প, তার মধ্যে টপিকগুলো খুব রেকারিং। দেখো প্রতিটা জায়গা থেকে ওই একই টাইপের কোয়েশ্চেন কত রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে না, এর বাইরে আসবে না। যেগুলো করাচ্ছি এরকম টাইপেরই আসবে, ঠিক আছে? তো তোমাদের খালি বুঝতে হবে, তোমরা খালি এটা দেখো যে কিভাবে লেখা হচ্ছে, কোন কোয়েশ্চেনের আনসারটা কি অ্যাপ্রোচে লেখা হচ্ছে। একই হয়তো টপিক, একই হয়তো পয়েন্ট, কিন্তু অ্যাপ্রোচটা আলাদা। দেখো এই কোয়েশ্চেনটা দেখো, ওয়েন অ্যান্ড ওয়াই। এটা আমরা একসঙ্গে করে দিলাম। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ আ বানিয়ান ট্রি টু সেভ হিজ লাইফ। ভোলা গ্র্যান্ডপা বানিয়ান ট্রিতে চড়ে বসলো কেন না, টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচাতে। ওয়েন হি স, এখানে একটা হি মিস আছে, সরি, এটা লিখে নাও। When he saw a Royal Bengal tiger only about 5 yards away. Yards মানে হচ্ছে কি? Yards মানে হচ্ছে গজ, ঠিক আছে? গজ আমরা বলি না 1 গজ 2 গজ, ওই গজ ছিল আগেকার দিনে মেজারমেন্টের একটা ইউনিট, তো সেটাকেই বলা হচ্ছে যে 5 গজ দূরে। তারা কি করলো? টু ক্লাইম্বড আপ আ বানিয়ান ট্রি। কি করলো? কখন? যখন সে দেখলো রয়্যাল বেঙ্গল টাইগার। এবং কেন করলো না, টু সেভ হিজ লাইফ। তাহলে আমরা কখন আর কেনর আনসারটাকে দেখো একই সাথে আমরা লিখে নিলাম এই একটা আনসারের মধ্যে। বোঝা যাচ্ছে তো? এইভাবে লিখবে সবাই। এইবার আমাদের শেষ হলো টেক্সট পোর্শনটা। তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কোয়েশ্চেন আনসারগুলো লিখেছি বা কিভাবে লিখতে হবে। এইবার আমরা চলে যাচ্ছি গ্রামার সেকশনে। গ্রামার সেকশনে আমাদের রয়েছে আজকে ন্যারেশন রয়েছে, তোমাদের এই চ্যাপ্টার থেকে যে টেক্সচুয়াল গ্রামার। তো টেক্সচুয়াল গ্রামার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি সেই কারণে এনেছি, কারণ এটা আগে ছিল না। মানে আমরা যখন পরীক্ষা দিয়েছি বা আরও পরে আমি যখন পড়াতে এসেছি তখন কিন্তু টেক্সচুয়াল গ্রামারকে এত ইম্পর্টেন্স দেওয়া হতো না। এখন কিন্তু বিষয়টা পুরো চেঞ্জড হয়ে গেছে। এখন কিন্তু টেক্সচুয়াল গ্রামার থেকেই বেশি প্রশ্ন আসে, আমি দেখতে পাই বিভিন্ন স্কুলে। তাই টেক্সচুয়াল গ্রামার নেভার স্কিপ, ঠিক আছে? চলো এক্সারসাইজ 4-এ দেখো বলছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ন্যারেশন চেঞ্জ করতে হবে, এইভাবে আমাদের ইনস্ট্রাকশনটা থাকবে। দেখো, বুলবুল সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। বুলবুল তার বন্ধুকে বলল তুমি কি আগামীকাল আসবে? তাহলে কি করতে হবে? বুলবুল সেইড টু থাকলে এটা কি হয়ে যাবে? সেইড টু থাকলে এটা উঠে গিয়ে হয়ে যাবে আস্কড, ঠিক আছে? বুলবুল আস্কড হিজ ফ্রেন্ড ইফ। দেখো কোয়েশ্চেন আছে, আমরা জানি কোয়েশ্চেন দু রকম হয়, ইয়েস নো কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন থাকলে ওয়েদার অর ইফ দিয়ে হয়, তাই তো? তার মানে ঠিক এখানে আছে দেখো ইফ হি উড। উইল থাকলে উড হয়ে যাবে কারণ এটা পাস্টে রয়েছে, তাহলে ইফ হি উড কাম দ্য নেক্সট ডে, কারণ আমরা জানি টুমরো থাকলে নেক্সট ডে হয়ে যায়, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ব্যাপার, এই জায়গাগুলো খেয়াল রেখে কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। আমি খুব বেশি কোর কনসেপ্টে গেলাম না, কারণ সেটা পুরো গ্রামারের চ্যাপ্টারে হবে, আর তোমরা গ্রামার অলরেডি হয়তো পড়েছো, তোমরা জানো। জাস্ট আমি আনসারগুলোকে বলে দিচ্ছি। পৌলমি সেজ আই এম ফাইন। পৌলমি বলছে আমি খুব ভালো আছি। পৌলমি সেজ, এখানে সেজ কেন হলো? এখানে দুটোই দেখো প্রেজেন্টে রয়েছে, ঠিক আছে? এই ভার্বটাও যদি প্রেজেন্টে থাকে তাহলে এটা অবভিয়াসলি প্রেজেন্টেই হবে। পৌলমি সেজ দ্যাট শি ইজ ফাইন। আই অ্যাম ফাইন, তাই জন্য এখানে হয়ে গেল শি ইজ ফাইন। দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস কিপ কোয়াইট। দ্য টিচার তার স্টুডেন্টদের বলল চুপ করো। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস। আমাকে দেখতে হবে যে এই যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেই স্পিচটা কি মানে কোন টাইপ অফ সেন্টেন্স। এটা হচ্ছে উইচ টাইপ অফ সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্স, বিকজ ইট এক্সপ্রেসেস অ্যান অর্ডার, ঠিক আছে? দ্য টিচার অর্ডার, তাই জন্য আমি এখানে লিখলাম অর্ডার। এখানে কিন্তু আমি টোল্ড বা আস্কড এগুলো কিছু লিখবো না, এখানে সেড টুটা কি হয়ে যাবে? অর্ডার্ড। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। আর আমরা জানি ইম্প্যারেটিভ সেন্টেন্সে সবসময় ইনফিনিটিভ দিয়ে করতে হয়, টু কিপ কোয়াইট। মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। আমার মা আমাকে বললেন যে মে ইয়োর ড্রিমস কাম ট্রু। তোমরা সবসময় সেন্টেন্সগুলোকে দেখবে, কারণ ন্যারেশন চেঞ্জের যদি আমি ক্লাস নিয়ে করাই তোমাদের বলবো যে টাইপস অফ সেন্টেন্সগুলো এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন টাইপ অফ সেন্টেন্স, সেটা ইম্প্যারেটিভ, অ্যাসার্টিভ,
মানে ইন্টারোগেটিভ, অপটেটিভ, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, মে ইয়োর ড্রিমস কাম ট্রু, তোমরা বলো তো কমেন্টে লেখো যে মে ইয়োর ড্রিমস কাম ট্রু এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, যেগুলো উইশ, প্রেয়ার এগুলো বোঝাচ্ছে। তাহলে অপটেটিভ সেন্টেন্স যদি উইশ, প্রেয়ার বোঝায়, তাহলে এটা কি? এটা উইশ বোঝাচ্ছে তো, তাহলে এখানে আমরা কি লিখবো? উইশড লিখবো। মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। মাইট কেন হলো? এখানে সেড রয়েছে, তাই জন্য এখানে কি হয়ে যাবে? মাইট কাম ট্রু। নেক্সট, দ্য স্টুডেন্ট সেইড, ছেলেমেয়েরা বলল, স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, আমাদের মাঠে খেলা করার সুযোগ দিন। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড, এটা তো দেখো প্লিজ আছে মানে কি? রিকোয়েস্ট, তাহলে দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড টু দেয়ার টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড, লিখে নাও। আর এটা কেন আবার টু দিয়ে হলো? কারণ এটাও আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে, সরি এখানে এই টুটা অ্যাকচুয়ালি হবে। ঠিক আছে, টিচার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করতে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি ইন ইচ অফ এক্সারসাইজ 5 তোমাদের বইতে দেখো, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। আর্টিকেল প্রিপোজিশন ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল প্রিপোজিশন এখানে আবার কি? একটা ইনকারেক্ট ম্যানারে দেওয়া রয়েছে, মানে ভুলভাল জায়গায় ভুলভাল আর্টিকেল প্রিপোজিশন দেওয়া রয়েছে, আমাদের সেটা ঠিক করতে হবে। ঠিক আছে, আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, সেগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং সেগুলোকে রিপ্লেস করতে হবে উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান। দেখা যাক, চলো প্যাসেজটা আমরা আগে পড়ে নিই। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শুনবে। অন অ্যান্ড উইন্টার নাইট, সবাই বোর্ডের দিকে দেখো, মন দিয়ে দেখো। অন অ্যান্ড উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। অ্যাবোর্ড মানে বোট, মানে বোটের উপরে থাকা, মানে আমি এটা বোটের উপরে ছিলাম। ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল অন স্টার্স, এটা একটা মুনলিট নাইট, চাঁদের আলোয় ঢাকা একটা রাত ছিল, চাঁদের আলোয় ভরা পূর্ণিমার একটা রাত ছিল। ফুল অন স্টার্স, যে আকাশে তারাও ছিল পরিপূর্ণ। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ আ গ্রেট রিভার, বোটটা অ্যাঙ্কার করা ছিল, মানে নোয়ার করা ছিল একটা গ্রেট রিভার, একটা বড় নদীর সঙ্গে, মানে বা বড় নদীর তীরে। আই ওয়াজ থ্রিলড টু সি আ বিউটি অন নেচার, আমি নেচারের বিউটিটা দেখে থ্রিলড মানে কি? থ্রিলিং, খুব রোমাঞ্চিত হয়েছিলাম। তো এই প্যাসেজটা যেটা আমরা পড়লাম, এর মধ্যে দেখো আর্টিকেল প্রিপোজিশনগুলো কোথায় ভুলভাল দেওয়া আছে। আমরা একই সাথে আর্টিকেলও দেখব, প্রিপোজিশনও দেখব। অন অ্যান উইন্টার নাইট, দেখো প্রথম যে ভুলটা দেওয়া আছে, আমি একটুখানি ইঙ্কটা চেঞ্জ করি। দেখো প্রথম যে ভুলটা দেওয়া আছে অ্যান, এখানে উইন্টার, উইন্টারের ডাব্লু কি ভাওয়েল? ভাওয়েল নয়, তাহলে এখানে অ্যান হবে না, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আ। অন আ উইন্টার নাইট I was aboard a boat, ঠিক আছে, I was aboard a boat, আমি একটা বোটের উপরে ছিলাম, এত এখানে কোনো ভুল নেই। It was a moonlit night, এটা একটা মুনলিট নাইট ছিল। ফুল অন স্টার্স, ফুল অন স্টার্স হয় না, তারায় পরিপূর্ণ, তাহলে এটা কি হবে? অনটা হবে না, কি হবে? ফুল অফ স্টার্স, ঠিক আছে, ফুল অফ স্টার্স, তারায় ভরা। অন কিসে হয়? কোনো কিছুর উপরে থাকলে হয়। The boat was anchored up a great river, anchored up a great river হয় না, মানে anchored up মানে কি? উপর দিকে তো হবে না, তাহলে anchored কি হয়ে যাবে? এটা in, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ তো সবাই? anchored in, ঠিক আছে, anchored in a great river. I was thrilled to see a beauty on nature, তো হবে না, কারণ বিউটিটাকে আমি মানে ডেফিনিট করে বলছি, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে I was thrilled to see the beauty। এবার কার বিউটি? অন নেচারের উপর বিউটি তো হয় না, দ্য বিউটি অফ নেচার। তাহলে একবার ঠিকভাবে পড়ে নি। অন আ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট, it was a moonlit night full of stars, the boat was anchored in a great river, I was thrilled to see the beauty of nature। বোঝা গেল? আন্ডারস্টুড? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকে এই দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই চ্যাপ্টারটা থেকে যত রকম প্রশ্ন হতে পারে, পরীক্ষায় আসতে পারে, অ্যালং উইথ গ্রামার, অ্যালং উইথ ইউর এক্সারসাইজ কোয়েশ্চেন্স, আমরা সবটাই সলভ করলাম।
তো সবাই এটা পড়তে থাকো ভালো। আর যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো রকম কোয়ারিজ থাকে নিচে কমেন্ট বক্স তো রইলই, কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে উত্তর দেবো। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নতুন চ্যাপ্টার নিয়ে। বাই।